তোমরা যদি এই জায়গায় আসো তাহলে মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেট পূরণ ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। 10 টাকা কুপনে মোটামুটি পেট পূরণ হয়ে যাবে। খাবারের মেনুতে থাকে ভাত, ডাল, 2টো সবজি, চাটনি, পায়েস, মিষ্টি আর এছাড়া ঠাকুরের প্রসাদ থাকে। এখানে সুন্দরবন বলে লেখা আছে, এই বাঘ পাবেন। কলস দ্বীপ আছে, ছোট গাজি, বড় গাজি, পোড়াকুমড়ি, বাঘবেরুনি, এদিকে নেতিদপানি, দুবাঁকি, সুদর্ণখালি, সজনেখালি, পাখিরালা, গুড়ির ডাবরি, হরিখালি। খুবই সুন্দর এখানে, মানে যে বাইরের মানে এত কোলাহল তার মধ্যে ওইখানে এত শান্তিপূর্ণ জায়গা, এটা খুব ভালো লাগে আমাদের এখানে। আচ্ছা, তাহলে কেউ যদি সকাল সকাল চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। ছোট কুড়ে ঘর আছে, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। তোমরা এখানে এলে এই গ্রাম্য পরিবেশটাকে কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আরও একটা নতুন জার্নির ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা কলকাতার কোলাহল থেকে একদিনের জন্য গ্রামের প্রকৃতির মাঝে থাকতে চাইছো বা সময় কাটাতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বেশ ইনফরমেটিভ হতে চলেছে। বেসিক্যালি এই ট্যুরটা তোমরা দুরকমভাবে করতে পারো। প্রথম, তোমরা ওখানে গিয়ে 1 নাইট স্টে করতে পারো, যেখানে থাকা প্লাস 4 টাইম খাবার মূল্য জনপ্রতি হচ্ছে 600 টাকা। আর দ্বিতীয় হচ্ছে, যেমনভাবে আমি ট্যুরটা করছি 1 ডে ট্যুর, তো তেমনভাবেও কিন্তু তোমরা করতে পারো। তো কোথায় যাচ্ছি আমি, কতই বা টোটাল খরচ পড়ছে আর কীভাবেই বা যাচ্ছি, এইসব খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে এবং তোমাদের কাছে বেশ ইনফরমেটিভ হতে চলেছে। ফাইনালি ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। আমাদের যে স্টেশনে নামতে হবে সেটা হচ্ছে জয়নগর মাজিলপুর। বালিগঞ্জ থেকে জয়নগর মাজিলপুরের ডিস্টেন্স হচ্ছে 44 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা মতো। আর মাঝখানে স্টেশন পড়বে টোটাল 18টা। এইবার তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমরা এখানে আসবে কিভাবে। শিয়ালদা থেকে তোমরা যদি আসো, লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেন ধরে তোমরা জয়নগর স্টেশনে নামতে হবে। বাকি আমি নেমে স্টেপ বাই স্টেপ তোমাদের কীভাবে যেতে হবে সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ফাইনালি বন্ধুরা 44 কিলোমিটার পথ অতিক্রম করে বালিগঞ্জ থেকে জয়নগর মাজিলপুরে এসে পৌঁছে গেলাম। এইবারে তোমাদের বলে রাখি যে আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে কৈখালি। তো এই জয়নগর থেকে কৈখালি কীভাবে যাচ্ছি সেটাও কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি পুরোটা বুঝতে পারবে। বন্ধুরা, এখন দাঁড়িয়েছি জয়নগরের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ওভারব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজ হয়ে কিন্তু আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্মে হয়ে এই যে ঠিক দেখতে পাই, একটু জাস্ট এগিয়েই এই যে গেটটা বাইরের দিকে বেরিয়ে গেছে, সেই দিক থেকে কিন্তু আমাদের বাইরে বেরোতে হবে। তাহলে চলো এখন আমরা ওভারব্রিজ হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো বন্ধুরা, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ হয়ে কিন্তু আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখান থেকে জাস্ট একটু আগে এসেই দেখতে পাচ্ছ এই যে শিবশঙ্কর বস্ত্রালয় লেখা আছে, এইখান থেকে কিন্তু আমাদের বাইরে বেরিয়ে যেতে হবে। আর এখানে তোমরা বিশাল বড় ফলের মার্কেট দেখতে পাবে, দুপাশেই দেখছো পুরো ফলের মার্কেট। এই দিক থেকে আমাদের বাইরে বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে আমরা অটো ধরবো। ইভেন এখানে তোমরা কিন্তু যারা সকাল সকাল আসবে, এখানে পেটাই পরোটারও দোকান আছে, তোমরা কিন্তু চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারো। আর এদিকে দেখবে চারিদিকেই কিন্তু রাস্তা জুড়ে ফলের দোকান। আর তোমরা যারা এই শীতকালের সময় মোয়া খেতে ইচ্ছুক, তো এখানে কিন্তু তোমরা মোয়াও পেয়ে যাবে, নানান রকমের দোকান তোমরা পেয়ে যাবে। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি মেন রোডে। তো বন্ধুরা, চলে এসেছি জয়নগর স্টেশন মোড়। আর এখান থেকে কিন্তু আমাদের অটো ধরে যেতে হবে। প্রথম যারা কৈখালি যাওয়ার উদ্দেশ্যে বেরোবে তারা কিন্তু এখান থেকে জামতলা প্রথম যেতে হবে। জামতলা থেকে ব্রেক জার্নি করে তারপরে কৈখালি পৌঁছানো যায়। কিন্তু আমি প্রথমে জামতলা যাব না। এখান থেকে যেহেতু 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে নিমপিট আশ্রম পড়ছে, প্রথমে যাব নিমপিট আশ্রম। ওখানে নিমপিট আশ্রম দর্শন করে তারপরে আমরা রওনা দেবো কিন্তু কৈখালির উদ্দেশ্য। তো কীভাবে যাচ্ছি স্টেপ বাই স্টেপ সবটাই দেখাবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ অনেক অটো আছে,
কাকা জামতলা যান নাকি? না আমরা যাই না, জানতলা গাড়ি ওখানে। আচ্ছা রিজার্ভ হলে যাই আমরা। রিজার্ভ বলে যান। রিজার্ভ হলে। এখান থেকে জামতলার ভাড়া কত জন? 40 টাকা করে জন। আর কেউ যদি নিমপিট আশ্রম যেতে চায় তাহলে জনপ্রতি ভাড়া কত? 15 টাকা করে। 15 টাকা করে। এখান থেকে নিমপিট আশ্রমের ডিস্টেন্স কতটা? নিমপিট আশ্রম এখান থেকে আপনার 3 কিলোমিটার আছে। 3 থেকে 3.5 কিলোমিটার। আর জামতলার ডিস্টেন্স কতটা? জামতলা আপনার হচ্ছে 22 কিলোমিটার রাস্তা। 22 কিলোমিটার রাস্তা, ভাড়া পড়ছে 40 টাকা জন। 40 টাকা। সময় কতক্ষণ লাগছে? সময় আপনার 40 মিনিটের উপরে সময় লাগবে। 40 মিনিটের উপরে সময় লাগবে। তো বন্ধুরা, তোমরা যারা জামতলা ডাইরেক্ট যেতে চাও, ভাড়াটা শুনলে যে 40 টাকা করে জন প্রতি। আর তোমরা যারা নিমপিট আশ্রম যেতে চাও, এখান থেকে 3 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে মোটামুটি ওই 10 মিনিট মতো, আর ভাড়া জন প্রতি 15 টাকা করে পড়বে। তাহলে চলো এখান থেকে এখন অটো ধরবো, যাবো নিমপিট আশ্রম। ওখান থেকে কিভাবে যাচ্ছি বা ওখানে কী কী দর্শন করছি সেটাও ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। ফাইনালি বন্ধুরা, আমাদের অটো কিন্তু ছেড়ে দিয়েছে। জয়নগর স্টেশন মোড় থেকে নিমপিটের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার মতো, সময় লাগছে 10 থেকে 12 মিনিট, আর জন প্রতি ভাড়া পড়ছে 15 টাকা করে। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিট। দেখো এখানে লেখাই আছে। আর আমাদের অটো কিন্তু এখানে একদম আশ্রমের সামনে জাস্ট নামিয়ে দিল। আর এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রমটা, দেখতে পাচ্ছ চারিপাশটা। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরে দেখো খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ এবং গাছগাছালিতে পুরো ভর্তি। আমি যদি আমার বাঁ দিকটা দেখাই, এখানে যে প্রত্যেকটা গাছ আছে, গাছের নিচে কিন্তু দেখতে পাচ্ছ এরকম পুরো গোল গোল বসার জায়গা করা আছে। তার মানে তোমরা যারা এখানে ঘুরতে আসবে বা এখানে সময় কাটাতে আসবে, তারা কিন্তু এই সুন্দর গাছের নিচে বসে অনায়াসে কিন্তু সময় কাটাতে পারো। এবং আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছুজন বসে কিন্তু বিশ্রামও নিচ্ছেন। তো চলো দেখো এই দিকটা তোমাদের যদি দেখাই, দেখো এখানে নানান কিন্তু ফুল গাছ চাষ হয়েছে, দেখতে পাচ্ছ। যেহেতু শীতের সময় প্রচুর ফুল গাছ চাষ হচ্ছে নানান রকমের। আর এখানে বড় বড় দেখতে পাচ্ছ সুপারি গাছ আছে, খুব সুন্দর লাগছে। আর এই সামনেই দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সামনে আশ্রম আছে, যেটা দেখতে পাচ্ছি বেলুর মঠের আদলে অনেকটা বানানো। আর ঠিক দেখো আশ্রমের বাঁ পাশেই এখানে কিন্তু খাবার জলের সুবন্দোবস্ত আছে। এটা কিন্তু খুব ভালো, স্পেশালি গরমকালে বা অনেক দূর দূরান্ত থেকে যারা আসবে তারা কিন্তু যারা জল পান করতে চাইবে, তো সেই ব্যবস্থাও কিন্তু আছে। খুব সুন্দর। আর আমি দেখতে পাচ্ছি আশ্রমের এইখানে তোমাদের দেখাই, দেখো প্রচুর প্রচুর ফুল চাষ করা হয়েছে, ফুল গাছ চাষ করা হয়েছে। আর দেখতে খুব সুন্দর লাগছে। বাহ, চারিপাশে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ফুল গাছ কিন্তু চাষ করা হয়েছে। আচ্ছা তোমাদের দেখাই, এইটাই হচ্ছে মূল আশ্রম। এবং এই যে বাঁ পাশে একটা দেখতে পাচ্ছ বড় ঘর আছে, এখানে যে মহারাজরা আছেন তো ওনারা কিন্তু এই ঘরটাতে থাকেন। এবং এইদিকেও একটা ঘর আছে, এগুলো সব মহারাজদের ঘর। আর এই হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইখানে যে কুপন মূল্য, তোমরা 10 টাকার কুপন মূল্যের পরিবর্তে যে খাওয়া দাওয়াটা সেটা কিন্তু এই বিল্ডিংটাতে করানো হয়। সুবিশাল জায়গা দেখতে পাচ্ছ, সুবিশাল বন্দোবস্ত। আর আশ্রমটা তোমাদের এদিক থেকেও জাস্ট দেখাই, দেখো চারিপাশ থেকে কিন্তু তোমরা দেখতে পেলে, চারিপাশ থেকে দেখলে তোমাদের কিন্তু বেলুর মঠের কথা মনে পড়ে যাবে। সুন্দর, বেশ সুন্দর। চারিপাশটা খুব শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি পরিবেশ। আহা হা, কি দারুণ লাগছে। দেখো প্রচুর গাছ দেখতে পাচ্ছি, আর প্রচুর কালারের ফুল গাছ, যেহেতু সেটা কিন্তু ভিডিওর মধ্যে দেখো ফুটে উঠছে। এই আশ্রমে তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, সেই টিকিট কিন্তু এখান থেকেই কালেক্ট করতে হবে। তো এই অফিস ঘরে গিয়ে জেনে নেব যে টিকিট মূল্য কী আছে বা কী কী প্রসিডিওর আছে, সব তথ্য কিন্তু আমরা এখান থেকে জেনে নেব। আমাদের এখানে ওই প্রসাদের যে কুপন দেওয়া হয় সেটা 10 টাকা করে নেওয়া হয়। 10 টাকা কুপনে মোটামুটি পেট পূরণ হয়ে যাবে। খাবারের মেনুতে থাকে ভাত, ডাল, 2টো সবজি, চাটনি, পায়েস, মিষ্টি, আর এছাড়া ঠাকুরের প্রসাদ থাকে। কুপন মূল্যটা কত? কুপন মূল্য 10 টাকা। 10 টাকা। এবার জেনে নেব যে মন্দির খোলার টাইম, মানে এই আশ্রমটা খোলার টাইমটা কি আছে? মন্দির সকালে 5:30টায় খুলে যায়, প্রেয়ার হয়। আর 5:30টা থেকে মোটামুটি 12:30টা পর্যন্ত খোলা থাকে। 12:30টার পর বন্ধ হয়ে গিয়ে আবার 3:30টায় খোলে। আর রাতে কটা পর্যন্ত খোলা থাকে? আর রাতে 7টা পর্যন্ত। তো ভিডিও শুরুতেই যেটা তোমাদের বলেছিলাম যে তোমরা আমার মতো যারা ওয়ান ডে ট্যুর করতে চাও, তো তারা যদি কৈখালি আসো বা নিমপিট আশ্রম ভিজিট করো, তারা এখানে এলে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে বা ভোগ প্রসাদ তোমরা কীভাবে পাবে, তো সেই ব্যবস্থাটা তুলে ধরলাম। এবার তোমাদের বলি, তোমরা যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে, মানে একদিন এসে তোমরা ফিরতে পারবে না, এখানে নাইট স্টে করবে, তো তাদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেটাও কিন্তু তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। এখানে কোনো থাকার বন্দোবস্ত নেই। আমাদের আর একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে কৈখালি মাদলা নদীর তীরে আমাদের
আমাদের ওখানেও আশ্রম আছে, ঠাকুর আছে, ওখানে নাইট স্টে আছে, তার জন্য ভাড়া নেওয়া হয় 600 টাকা করে পার নাইট উইথ মিল। 2টো টিফিন আছে আর 2টো মিল আছে। আর কৈখালিতে যে মানে ঘর বুকিং করবে, যদি ধরুন কেউ এখানে আসতে পারলো না, তো আপনাদের যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে আসার প্রয়োজন নেই। আর যে কন্ট্যাক্ট নাম্বার সেটা হলো 9933064466। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, আর সেটাও পেট পূরণ, মানে ভাত ডাল 2 রকম সবজি মিষ্টি দিয়ে কিন্তু মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা পুরো পেট পূরণ এখানে খাবার খেতে পারবে। তো বন্ধুরা, তোমাদের নিমপিট আশ্রমটা ঘুরিয়ে দেখালাম। এইবার তোমাদের দেখাবো, তোমরা যারা নিমপিট আশ্রম বা কৈখালি ভ্রমণ করতে আসবে, নিমপিট আশ্রমে দর্শন করার পর তোমরা কিন্তু অনাসে চাইলে মা শারদার আশ্রম এখানে সামনেই আছে, তোমরা চাইলে কিন্তু সেটাও দর্শন করে নিতে পারো। তো কিভাবে যাবে, কোন দিক থেকে যাবে, সেটাও কিন্তু সেই পথটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে নিমপিট আশ্রমের মেন গেট। তো এই দেখতে পাচ্ছ যে আশ্রমের যেই পুরো দেওয়ালটা আছে, এই দেওয়ালটা যেখানে শেষ হচ্ছে, এর ডান পাশ থেকে কিন্তু একটা পথ ঢুকে গেছে। এই দেখো, আশ্রমের পাশ থেকে এই যে পথটা ঢুকে গেছে, এই রাস্তা ধরেই কিন্তু তোমরা পৌঁছে যাবে। জাস্ট এখান থেকে হেঁটে 5 থেকে 6 মিনিট। তো এই রাস্তা ধরেই কিন্তু তোমরা পৌঁছে যাবে মা শারদার আশ্রম। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সেটা দেখাচ্ছি আশ্রমটা কেমন কি আছে এবং ওখানের পরিবেশটা তুলে ধরছি তোমাদের ভিডিওর মাধ্যমে। আর এটাই হচ্ছে শারদা মায়ের আশ্রম। এই শারদা মায়ের আশ্রমও কিন্তু নিমপিট আশ্রমের মতো ভিতরে ফটো ভিডিও যেহেতু অ্যালাউ নেই, সেহেতু আমি তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। তো তোমরা চাইলে যারা নিমপিট আশ্রম ভিজিট করতে আসছো, অনায়াসে কিন্তু জাস্ট পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট হেঁটে এসে কিন্তু শারদা মায়ের আশ্রমটাও তোমরা ভিজিট করে নিতে পারো। এবার তোমাদের যদি আমি আশ্রমের আশেপাশের আধ্যাত্মিক পরিবেশটা দেখাই, দেখতে পাচ্ছ যে চারিপাশে দেখো গাছগাছালিতে পুরো ভর্তি, এবং এখন যেহেতু শীতকাল, চারিপাশেই দেখো ফুল গাছ সুন্দর সুন্দর চাষ করা হয়েছে, এবং মানে আশ্রমের সামনেও দেখো অনেকগুলো কিন্তু ফুল গাছ আছে, আর সুন্দর সুন্দর বেশ ফুলও হয়েছে। এছাড়াও আশ্রমের ঠিক সামনেই এখানে দেখতে পাচ্ছি এই যে বড় বড় গাছগুলো আছে, যেখানে দেখতে পাচ্ছি সবেদা গাছ আছে, আম গাছ আছে। সবেদা গাছে প্রচুর কিন্তু সবেদা হয়ে আছে, এবং এই প্রত্যেকটা গাছের নিচে কিন্তু দেখতে পাচ্ছ পুরো গোল গোল করে বসার জায়গা করা হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এখানে এসেই শান্ত স্নিগ্ধ পরিবেশে বেশ একটু সময় কাটিয়ে নিতেই পারো। এবং দেখো এই কত এইরকম ফুল গাছ চাষ করা হয়েছে। তো বন্ধুরা, নিমপিট আশ্রম আমরা ভিজিট করে এইবারে কিন্তু আমরা রওনা দিচ্ছি কৈখালির উদ্দেশ্যে। তোমাদের এখানে একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যারা জয়নগর মোড় থেকে নিমপিট আশ্রম আসবে, সেই ক্ষেত্রে ভাড়া হচ্ছে 15 টাকা। আর তোমরা যদি ডাইরেক্ট জামতলা যাও জয়নগর মোড় থেকে, সেই ক্ষেত্রে জনপ্রতি ভাড়া হচ্ছে 40 টাকা। আর তোমরা যদি নিমপিট আশ্রম থেকে জামতলা মোড় যাও, সেই ক্ষেত্রে ভাড়া পড়ছে জনপ্রতি 35 টাকা। তার মানে জয়নগর মোড় থেকে নিমপিট আশ্রম পর্যন্ত 15 টাকা, আর নিমপিট থেকে তোমার হচ্ছে জামতলা 35 টাকা টোটাল। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের 50 টাকা জনপ্রতি ভাড়া হয়ে যাচ্ছে। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের অটো ছেড়ে দিয়েছে। নিমপিট থেকে জামতলার ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 40 মিনিট মতো। জামতলা থেকে কৈখালি পর্যন্ত যেতে কী গাড়ি আছে বা কী কী ফেসিলিটি আছে সেটাও কিন্তু ওখানে গিয়ে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো ফাইনালি 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে গেছি জামতলাতে। আর গাড়িটা আমাদের কিন্তু এখানে দাঁড় করালো। এই দিক থেকে যে সোজা রাস্তাটা চলে গেছে, একটা দেখো ডান দিকে রাস্তা চলে গেছে, আমরা কিন্তু ডান দিকে যাব না, সোজা একদম যে রাস্তাটা চলে গেছে, আমরা কিন্তু এই পথ ধরে জাস্ট পায়ে হেঁটে 1 মিনিট গেলে কিন্তু আমরা পেয়ে যাব জামতলা মোড়। আমরা জামতলা মোড় থেকে আমরা কিভাবে যাই, কি অটো টোটো কেমন কি ফেসিলিটিস আছে বা কত কি ভাড়া, সেটা কিন্তু ওখানে গিয়ে তোমাদের জানাচ্ছি। তো বন্ধুরা, অটো আমাদের যেখানে নামালো, আমরা একদম সোজা পায়ে হেঁটে 1 মিনিট জাস্ট এসে এই দেখো যে ম্যাজিক স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখো একটা বাঁদিকে রাস্তা চলে গেছে আর একটাই সোজা ব্রিজের রাস্তা চলে গেছে। আমরা কিন্তু এই সোজা রাস্তা ধরে চলে যাব। এই ব্রিজটা পার হলেই জামতলা বাজার, এই ব্রিজটা পার হলেই আমরা কিন্তু কৈখালি যাওয়ার জন্য যে অটো বা টোটো সেটা পেয়ে যাব। কিন্তু তার ফেয়ারটা কত কি সেটা ওখানে গিয়ে জেনে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। হ্যাঁ দেখো, এই ব্রিজটা ধরে তোমরা জাস্ট সোজা হেঁটে গেলেই এইখানে দেখতে পেয়ে যাবে জামতলা বাজারের কিন্তু বোর্ড দেওয়া আছে। আর এই জামতলা বাজারের সামনেই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং অটোও আছে। ডান দিকে তোমরা লাইন দিয়ে টোটো পেয়ে যাবে, আর বাঁ দিকে লাইন দিয়ে তোমরা কিন্তু কৈখালি যাওয়ার জন্য অটো পেয়ে যাবে। এই দেখো, অটোওয়ালারা দাদারা এখানে কিন্তু দেখেই নিচ্ছে। কৈখালি যাও দাদা? হ্যাঁ, কত কৈখালি যাওয়ার ভাড়া কত জনপ্রতি? জনপ্রতি 25 টাকা করে। জনপ্রতি 25 টাকা। সময় কতক্ষণ লাগছে? সময় 25 মিনিট। 25 মিনিট? হ্যাঁ।
জনপ্রতি 25 টাকা। আর কেউ যদি রিজার্ভ করে যেতে চায় রিজার্ভ করলে 6টা ভাড়া 150 টাকা 25 টাকা করে সেই হিসাবে, তাই তো? সেই হিসাবে। সময় 25 মিনিট লাগছে। আচ্ছা, তোমরা কিন্তু বন্ধুরা যদি অটোয় ছেড়ে টোটোয় যেতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা টোটোয়ও যেতে পারো। দেখি কৈখালি যাও ভাই? হ্যাঁ, কত ভাড়া, কত জনপ্রতি? 23 টাকা। 23 টাকা। আচ্ছা, অটোর থেকে 2 টাকা কম। সময় কতক্ষণ লাগবে? আর 35 মিনিট মতো। 35 মিনিট। তো শুনতে পেলে বন্ধুরা, অটোয় করে তোমরা যদি এই জামতলা বাজার থেকে কৈখালির উদ্দেশ্যে রওনা দাও সেই ক্ষেত্রে অটোয় করে 25 মিনিট সময় লাগবে, এবং টোটোয় করে তোমরা যদি যাও সেই ক্ষেত্রে 2 টাকা ভাড়া কম, কিন্তু সময় বেশিক্ষণ লাগছে, 35 মিনিট মতো সময় লাগবে। এবার তোমাদের ইচ্ছা তোমরা অটোয় করে যাবে না টোটোয় করে যাবে, সেটা তোমাদের ইচ্ছা। তো আমরা কিন্তু অটোয় করে যাবো। অটোয় করে যেহেতু সময়টা একটু কম লাগছে, এই ক্ষেত্রে 2 টাকা বেশি দিয়ে যেতে আপত্তি নেই। তো বন্ধুরা, আমাদের কিন্তু জামতলা বাজার থেকে অটো ছেড়ে দিয়েছে। এখান থেকে সময় লাগছে 25 মিনিট, আর জনপ্রতি ভাড়া পড়ছে 25 টাকা। তাহলে চলো এবারে ডাইরেক্ট কথা তোমাদের সঙ্গে কৈখালি গিয়ে বলছি। তো বন্ধুরা, 13 কিলোমিটার পথ অতিক্রম করে ফাইনালি এসে পৌঁছেছি কৈখালিতে। আর এখানে তোমরা এলে বোর্ডটা দেখতেই পাবে, দেখো এখান থেকে জামতলার ডিস্টেন্স দেখাচ্ছে 13 কিলোমিটার। এখান থেকে যদি তোমরা ডাইরেক্ট জয়নগর যাও সেই ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা হচ্ছে 33 কিলোমিটার। তাহলে এখন চলো সোজা যাবো, গিয়ে এখানে কী কী দেখছি সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। আর তোমাদের যদি বলি, দেখো এখান থেকে লাইন দিয়ে কিন্তু তোমরা অটো টোটো পেয়ে যাবে, মানে ফেরার টাইমে তোমরা যদি একদম এখান থেকে জাস্ট বেরিয়েই তোমরা অটো টোটো সামনে পেয়ে যাবে। আর এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো লাইন দিয়ে কিছু স্ন্যাক্সের দোকান আছে। তার মানে তোমরা টুকিটাকি যদি কোনো স্ন্যাক্স খেতে চাও বা জলের দোকান, এইসব কিন্তু এখানে আছে। লাইন দিয়ে অনেক কটাই দেখছি দোকান আছে। দেখো যেমন সামনে রোল, চাউমিন সব দোকানই আছে। আর এইদিকে সামনে আমি দেখতে পাচ্ছি, দেখো লাইন দিয়ে কিন্তু ম্যানগ্রোভের জঙ্গল আছে। তার মানে তোমরা এখানে এলে একটা হালকা সুন্দরবনের ছোঁয়া পাচ্ছ। আর এইটাই হচ্ছে এখানের যে কৈখালি পর্যটক কেন্দ্র, মানে আবাস কেন্দ্র, সেটা হচ্ছে এই বিল্ডিংটাই। আর তোমরা যারা কলকাতা থেকে বা অনেক দূর দূরান্ত থেকে যারা 4 চাকা নিয়ে আসবে, তাদের কিন্তু পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এই যে বিল্ডিংটা, এর নিচেই কিন্তু পুরো লাইন দিয়ে দেখো 4 চাকা রাখার সুব্যবস্থা আছে। আর তোমরা যারা আসবে এই কৈখালিতে, এই কৈখালি পর্যটক আবাস কেন্দ্রে কিন্তু তোমরা থাকতে পারো। এখানে কেমন কি ফ্যাসিলিটি আছে সবটাই তুলে ধরছি। চলো একটু আগে গিয়ে তোমাদের ঘুরিয়ে আগে দেখিয়ে দিই। দেখো এইগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো লাইন দিয়ে কিন্তু পুরো ম্যানগ্রোভের জঙ্গল, সুন্দরী, গড়ান, এইসব সব গাছ কিন্তু এখানে ভর্তি আছে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি, দেখো লাইন দিয়ে কিছু বেশ দোকান আছে। সামনে দেখতে পাচ্ছি যেমন দেখো ভুট্টার দোকান, বা লাইন দিয়ে কিন্তু এইসব নানান রকমের টুকিটাকি দোকান আছে, যেমন রোল, চাউমিন, এইসব স্ন্যাক্সের দোকান আছে। আর এই একটু এগিয়ে এলেই তোমরা কিন্তু সামনে দেখতে পাবে বিউটিফুল মাতলা নদী। দেখতে পাচ্ছ সুবিশাল মাতলা নদী, এপার ওপার খুব একটা দেখা যায় না, এখনও দেখা যাচ্ছে না। আর এই যে বাঁধটা দেখতে পাচ্ছি, এই বাঁধটা কিন্তু আগে কাঁচা ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছি যে পাকাপোক্তভাবে বাঁধিয়ে দেওয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি খুব ভালো জিনিস করেছে, কারণ আগে যখন কাঁচা বাঁধটা ছিল তখন মনে করো এই মাতলা নদীর জল যখন ফুলে ফেপে বাঁধ ভেঙে এইদিকে ঢুকে আসতো, এইদিকে কিন্তু চাষের জমি বা মানুষের ঘরে জল ঢুকে যেত। সেই হিসাবে এখানের চাষিদের বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হতো চাষিরা। তো এই বাঁধটা যে পাকাপোক্তভাবে বাঁধিয়ে দিয়েছে, এটা একটা খুব ভালো কিন্তু ডিসিশন মনে করি আমি। আর এই দেখো লাইন দিয়ে কিন্তু এখানে সব দোকান তোমরা পেয়ে যাচ্ছ। আর মাতলা নদীটা আমি তোমাদের যদি এইখান থেকে একবার জাস্ট প্যানভাবে দেখাই, দেখো কতটা সুবিশাল। এপার ওপার পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিছুটা এখান থেকে সামনে এলে তোমরা বুঝতে পারবে যে এই যে জায়গাটা আছে, এই দিক থেকে দেখো কিছু নদী ভাগ হয়ে গেছে, এই দিক থেকে কিছুটা নদী ভাগ হয়ে গেছে, এবং এই দিক থেকে নানান কিন্তু ওয়ে বেরিয়েছে। সেটা এখানে না এলে তোমরা খালি চোখে না দেখলে অতটা স্পষ্ট বোঝা যাবে না, ক্যামেরার মাধ্যমে অতটা বোঝানো পসিবল নয়। আমি যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তোমাদের বলে রাখি, মাতলা নদীর যে ওপারটা দেখতে পাচ্ছ, আশা করি হয়তো তোমরা দেখতে পাচ্ছ, যদিও এখান থেকে সচরাচর খুব একটা দেখা যায় না। ওই দিকটা যেহেতু একটু ফগি ভাবটা আছে, তো ওপারটা হয়তো অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না, বাট তোমাদের তবু বলে রাখি ওই পারটা একদমই কোর এরিয়া, মানে পশু জীবজন্তু সব ওই পারে থাকে, ওখানে মানুষজন কিন্তু অ্যালাউ নেই, ঠিক আছে। আর এই দিক থেকে কিন্তু নানান ওয়ে বেরিয়ে গেছে, নানান সব নদী ছোটোখাটোভাবে বেরিয়েছে, তো তোমরা সেটা এলে এখানে বুঝতে পারবে। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি বন্ধুরা মাতলা নদীর
এই পাহাড়ের একদম শেষ দিকে, যেখানে হচ্ছে বাঁধটা শেষ হচ্ছে এবং এইখান থেকে পুরো ঘন দেখতে পাচ্ছ ম্যানগ্রোভের জঙ্গল শুরু হচ্ছে। তো আমি আর বেশি ভেতরের সাইডে যাচ্ছি না, এখান থেকে লাইন দিয়ে গেলে পুরো একদম, এখান থেকে হেঁটে গেলে পুরো লাইন দিয়ে এইরকম ঘন জঙ্গল পাবে, দুদিকেই ম্যানগ্রোভের জঙ্গল আছে। তো আমি আর এতটা ভিতরে যাচ্ছি না, আমি এখান থেকে গিয়ে চলো আরও ওইদিকে কী কী দেখতে পাই সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা খিদে খুব জোর পেয়েছে, তো বসে গেছি খেতে। আর খাবারে কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি। ভাত আছে, তার সাথে কাতলা মাছ, শিম আলু বিনস দিয়ে একটা তরকারি, ডাল, আমুদি মাছ আর চাটনি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো চলো খেয়ে বলি যে টেস্ট কেমন খাবারের। এখানে যেহেতু প্রতিটা খাবার এই আশ্রমের সব চাষের জিনিস, তো টেস্ট তো সুন্দর হবেই, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তো চলো বন্ধুরা প্রথমে ডাল ভাতটা খেয়ে বলি কেমন টেস্ট। দারুণ দারুণ। যেহেতু এখানে প্রত্যেকটা জিনিস চাষের, সেই জন্য এখানের খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়, পিওর কোয়ালিটি যাকে বলে, পিওর একদম চাষবাসের কোয়ালিটি। তো অর্গ্যানিকভাবেই এনারা চাষবাস করে থাকেন, তো সেই খাবার খেলে স্বাভাবিক সেটা খুব সুন্দর লাগবে। আমি তোমাদের একবারই প্রত্যেকটা খাবার অল্প অল্প করে খেয়ে দেখিয়ে দিচ্ছি কেমন কি খাবারের টেস্ট। তো চলো প্রথমে এই যে শিম আলু বিনস দিয়ে যে তরকারিটা সেটা খেয়ে দেখাচ্ছি। দারুণ দারুণ। এই আশ্রমের মধ্যেই কিন্তু সুবিশাল জায়গা আছে, সেখানে বড় মাঠ আছে, এই মাঠেই কিন্তু এইসব শিম বলো বা এই বরবটি বিনস যা সব হয় এগুলো কিন্তু প্রত্যেক কটা এই আশ্রমের আন্ডারেই কিন্তু চাষবাসের জিনিস। এখানে বাইরের জিনিস খাওয়ানো হয় না, প্রত্যেক কটা যে জিনিস দেওয়া হয় সেগুলো কিন্তু প্রত্যেক কটাই চাষের জিনিস। এবার চলো এই আশ্রমের মধ্যেই যে পুকুর আছে, সুবিশাল পুকুর আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই আশ্রমের আন্ডারেই সুবিশাল পুকুর আছে, সেই পুকুরেই চাষ করা কিন্তু এই মাছ। বাহ, খুব ভালো। যেহেতু প্রত্যেক কটা অর্গ্যানিকভাবে চাষ করা। তোমরা যারা কৈখালি এর আগে এসেছো তারা সবাই জানো যে এই কৈখালি আবাস কেন্দ্রে খাবারের খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না, প্রত্যেককে জানো যে খাবারের কোয়ালিটি এখানে কেমন। আর যারা এখনও পর্যন্ত আসোনি তাদেরকে একটাই কথা বলবো, একদিনের জন্য ছুটি কাটিয়ে যাও, এখানে এসে স্টে করো, এখানে এসে থাকো, অটোমেটিক্যালি এখানের খাবারের কোয়ালিটি তোমরা বুঝে যাবে। তো চলো আমুদি মাছটা খেয়ে বলি কেমন। বাহ, দারুণ খেতে। প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু এবং শেষ পাতে কিন্তু চাটনিও আছে, টমেটো চাটনি। বাহ, খুব ভালো। তো চলো, খিদে খুব জোরে পেয়েছে, কোন সকালে বেরিয়েছি, খেয়ে দে বাকি কথা তোমাদের সঙ্গে পরে হচ্ছে। তো এইমাত্র লাঞ্চ কমপ্লিট করে জাস্ট বাইরে এলাম। খাবারের কোয়ালিটি আমি খেতে বসেও যেটা বললাম এখনও সেটাই বলবো, খাবারের প্রত্যেক কটা খাবারের টেস্ট খুব সুস্বাদু। আর সত্যি এত সুস্বাদু খাবার পেয়ে সত্যি তৃপ্তি করে খেয়েছি। তোমরা যারা আসবে, তোমরা যদি এখানে এসে খাও অবশ্যই কিন্তু সেটা তোমরাও তৃপ্তি করে খাবে। প্রত্যেকটা খাবার কিন্তু এখানে তৃপ্তি করে খাবার মতো। তোমাদের তো এই আবাস কেন্দ্রের খাওয়া দাওয়াটা দেখালাম, এইবারে চলো তোমরা এখানে যদি স্টে করো তো কেমন কি রুমের ব্যবস্থা থাকছে সেটাও কিন্তু তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো এই হচ্ছে একটা রুমের সামনে দাঁড়িয়েছি, রুম নাম্বার হচ্ছে 107। তো এই রুমে এন্টার করলে পেয়ে যাচ্ছি দুটো বেড, সামনে পেয়ে যাচ্ছি মিরর, এখানে পেয়ে যাচ্ছি একটা টেবিল আর দুটো চেয়ার, এখানে পেয়ে যাচ্ছি একটা ওয়ার্ড্রপ যেখানে অনায়াসে তোমরা নিজেদের লাগেজ রেখে দিতে পারো। এবং এই পাশে এটা হচ্ছে ওয়াশরুমটা কিছুটা এই রকম। এবং তোমাদের যদি এইদিকে দেখাই, দেখো এই জাস্ট দরজাটা ওপেন করলেই সামনে কিন্তু এরকম একটা ছোটোখাটো ব্যালকনি পেয়ে যাচ্ছ, যেখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা সামনে পেয়ে যাচ্ছ দেখো এইরকম একটা সুন্দর ভিউ। সামনেই মাতলা নদী এবং ম্যানগ্রোভের জঙ্গল সামনে আছে। আর এখান থেকে জাস্ট পড়ন্ত বিকেল বা সূর্যোদয় দেখো, এক কথা দারুণ লাগবে। তোমাদের তো কৈখালি আবাস কেন্দ্রের রুমটা দেখালামই, এইবার চলো তোমাদের যে রুমটা দেখাবো সেটা হচ্ছে এখানে যে কৈখালি রামকৃষ্ণ আশ্রম আছে সেইখানেও কিছু রুম আছে এনাদের। তো চলো সোজা, এই দেখো এই হচ্ছে কৈখালি আবাস কেন্দ্র, এর ঠিক সোজাসুজি গেলেই রামকৃষ্ণ আশ্রম আছে, ওখানেও বেশ কিছু থাকার ব্যবস্থা আছে। তো কেমন কি বন্দোবস্ত আছে, কেমন কি রুমের ফেসিলিটিস আছে সেসবও তুলে ধরছে এই ভিডিওর মাধ্যমে। যে কৈখালি পর্যটন আবাস কেন্দ্রটা আছে এই ঠিক এই রাস্তা ধরে সোজা এলেই দেখো এইটা হচ্ছে আশ্রমের মেন গেট। আর ভিতরটা বুঝতেই পারছো খুব সুন্দর, দেখো
এইদিকে পুরো নানান গাঁদা ফুল গাছ চাষ হয়ে আছে। আর এখানে একটা কি সুন্দর খড়ের চাল দিয়ে একটা ছোট কুড়ে ঘর আছে। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। তোমরা এখানে এলে এই গ্রাম্য পরিবেশটাকে কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবে। চারিদিকে দেখো নানান ফুল গাছ, নানান রকমের গাছ কিন্তু এখানে পুরো চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছ? চারিদিকে তোমরা কিন্তু গাছপালা দেখতে পাবে। আর এটা হচ্ছে এখানে যিনি মানে মহারাজরা থাকেন, সেই মহারাজদের এটা হচ্ছে ঘর। আর তার পাশে এই কৈখালিতে যে রামকৃষ্ণ আশ্রমটা আছে, এটা হচ্ছে সেই মেন আশ্রমটা। ভিতরে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ দেবের বিগ্রহ আছে। আর আমার ডান পাশে একটা কৃষ্ণ ঠাকুরের বিগ্রহ আছে এবং বাঁ পাশে মা শারদার বিগ্রহ আছে। এবং এই ঠিক সামনেটাও দেখো, বাইরেটায় এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের ফটো, পাশে মা শারদার ফটো এবং আমার বাঁ দিকে স্বামী বিবেকানন্দের ফটো আছে। চলো এবার এই আশ্রমের আন্ডারে যে রুমগুলো সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, তোমাদের যে পুকুরের কথাটা বলছিলাম, দেখো এই হচ্ছে সেই সুবিশাল পুকুর। এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হয় এবং সেই মাছই কিন্তু এখানে যারা এসে থাকেন তাদেরকে পরিবেশন করা হয়। এবং এই দিকে সব দেখতে পাচ্ছি নানান, দেখো ওলকপি বা আরও সব নানান জিনিস সব চাষ হয়ে আছে। একদম আধ্যাত্মিক পরিবেশ যেটা বললে বোঝায়। এখানে এলে তোমরা সেই ফিলটাই পাবে। আর তোমাদের যদি দেখাই, দেখো এই যে এইটাই হচ্ছে এই আশ্রমের মানে রামকৃষ্ণ আশ্রমের আন্ডারে যে একদম নিউলি বিল্ড একদম বিল্ডিং। এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে কৈখালি রামকৃষ্ণ আশ্রম দ্বীপ সেবা কেন্দ্রের। এখানে পুরো ডিটেলস লেখা আছে। আর এটা হচ্ছে দেখো, এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোরে অনেক কটাই রুম আছে। চলো তোমাদের রুমগুলো একটু ঘুরিয়ে দেখাই। দেখো তোমাদের এখানে একটা রুম দেখাই। এখানে 3টে বেড আছে, একজন করে শুতে পারবে। এখানে পেয়ে যাচ্ছি মিরর। এখানে দেখো ফটো আছে রামকৃষ্ণ পরমহংসদেব, শারদা মা এবং স্বামী বিবেকানন্দ। এবং এখানে তোমরা এরকম একটা টেবিল পেয়ে যাবে, 2টো চেয়ার পেয়ে যাবে। এখানে একটা ডাস্টবিন আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন। আর রুমটাও যদি বলি, রুমটাও কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে নানান ধরনের তোমরা রুম পেয়ে যাবে। যেমন এখানে 3টে বেড দেখালাম, এখানে দেখো 4টে বেড আছে। তোমাদের যদি দেখাই, দেখো এখানে কিন্তু 4টে বেড আছে। আরও যদি এক্সট্রা লোক হয় সেই ক্ষেত্রে একটা এক্সট্রা বেড আছে। যদি তোমরা বেশি জন আসো সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যবস্থাও করে দেওয়া হবে যে একটা রুমে তোমরা 5 জনও থাকতে পারবে। তো বন্ধুরা, ঘুরিয়ে দেখালাম এই কৈখালি পর্যটন আবাস কেন্দ্রের তো রুম দেখালামই, তার সাথে সাথে এই রামকৃষ্ণ আশ্রমের যে রুমগুলো সেগুলো কিন্তু তোমাদের দেখালাম। তোমরা কমেন্ট করে জানাতে পারো যে রুমগুলো তোমাদের কেমন লাগলো। আর এই যে নিচে তো পরপর 4টে রুম আছে, এর উপরে কিন্তু পরপর 4টে রুম আছে। তোমরা উপরে থাকো বা নিচে থাকো, তোমরা যত গ্রুপ আসবে, ধরো 5 জন আসছো সেই হিসাবে 5টা বেডওয়ালা রুম দেওয়া হবে, বা 3 জন আসো সেই 3 জন থাকার মতো রুম দেওয়া হবে। তোমরা যতজনই বড় গ্রুপ আসো সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধা সচরাচর হবে না। এখানে পেয়ে গেছি একটা ট্যুরিস্টকে, যিনি এই রামকৃষ্ণ আশ্রমে এসে স্টে করছেন। তো কোথা থেকে এসেছেন প্রথমত জেনে নেব। আমরা তো কলকাতা থেকে এসেছি, ভবানীপুর থেকে। আচ্ছা, কবে আসা হয়েছে? আমাদের আজকে আসলাম, জাস্ট এই একটু আগে আমরা এখানে ঢুকলাম। আচ্ছা আচ্ছা, এই জাস্ট রুম পেলাম আর কি। আচ্ছা, তো এখানের যে পরিবেশটা, আধ্যাত্মিক পরিবেশ, সেটা আপনার কেমন লাগছে? খুবই সুন্দর। এখানে মানে যে বাইরের মানে এত কোলাহল, তার মধ্যে এখানে এত শান্তিপূর্ণ জায়গা, এটা খুব ভালো লাগে আমাদের এখানে। আচ্ছা, যে থাকার জন্য তো পুরো সেফ একদম। আর রুম নিয়ে তো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, যেটা আমরা চাই যে কোনো জায়গায় বাইরে গেলে। তো এটাই মানে মেনলি আপনি বলতে চাইছেন মানে শহরে যারা কোলাহল থেকে মানে একটু বিরতই চাইলে তারা কিন্তু এই পরিবেশে এসে অনায়াসে সময় কাটাতে পারে, তাই তো? আপনার পার্সোনালি ওপিনিয়ন জিজ্ঞেস করবো যে আপনার পার্সোনালি কেমন লাগলো এই জায়গাটা? আমার খুব ভালো লেগেছে জায়গাটা, কারণ
এখানে এত সুন্দর মানে পরিবেশের মধ্যে থাকা, কোনো পলিউশন নেই, গাছপালা চুপচাপ, বেশ সুন্দর থাকা, তো ভালো লেগেছে ভীষণ। এখানের খাওয়া দাওয়া কি খেয়েছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া খেয়েছি। খাওয়া দাওয়াটা কেমন বলবেন এখানে? খাওয়া দাওয়াটা খুব ভালো। আমরা আগের বারে যখন এসেছিলাম এখানে থেকেছি এবং খেয়েছি, তো খুব ভালো, মানে পুরো একদম বাড়ির মতোই খাবার দাবার। আচ্ছা, মানে এটা আপনার প্রথম মানে একাধিকবার আপনি এসেছেন? হ্যাঁ, হ্যাঁ। ও মানে সেই জন্য মানে এই জায়গাটা এত ভালো লেগেছে আপনি বারবারে আসেন, তাই না? হ্যাঁ, মানে আমাদের এখানে যে কোনো কাজের সূত্রে বা হোক বা ঘোরার জন্য আসা হলে এখানেই আমাদের থাকা হয়, তো এটা খুব ভালো লাগে এই জন্য। তো আপনি বলছেন যে মানে এখানে এসে অনায়াসে একদিন বা দুদিন সময় কাটাতে হ্যাঁ, পারে, হ্যাঁ, ঠিক আছে? যারা আসেনি তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? তাদেরকে বলবো অবশ্যই তারা যেন এখানে আসে এবং ঘুরে যায় এখানটা, এবং এখানে এসে যেন শান্তিটা বজায় রাখেন আর কি, অবশ্যই। অবশ্যই, একদমই হ্যাঁ, ভালো মানে কথা বলেছেন। মানে আমরা হয়তো আসছি, আমাদের দেখে আরো অনেকে আসে, সেই জন্য এখানে শান্তি বিঘ্নিত হোক এটা কখনোই চাইবো না। তো যেন সকলে এসে এখানে শান্তি বজায় থাকে এটাই চাইবো। আচ্ছা, রামকৃষ্ণ আশ্রমের এই মূল প্রবেশদ্বার থেকে তোমরা যদি এন্টার করো, এই সামনে গেলে তো আমি তোমাদের দেখালাম যে ওখানে থাকা ব্যবস্থা আছে, আর এই ঠিক দেখো গেটের পাশ থেকেই একটা রাস্তা চলে গেছে, এই দিক থেকে তোমরা সোজা চলে গেলে এখানে গোশালা এবং বেশ কিছু রাজহাঁস আছে। তো চলো তোমাদের সেটা গিয়ে দেখাচ্ছি। এই দেখো এখানে প্রচুর কিন্তু রাজহাঁস আছে। প্রচুর রাজহাঁস আছে, এদিকেও একজন আছে। আর এই রাজহাঁসের পাল থেকে তোমরা যদি একটু এগিয়ে যাও, দেখো এখানে কিন্তু দেখো এইদিকে গরু আছে। এইটা পুরোটাই কিন্তু গোশালা। এখন যদি অত বেশি গরু নেই, সামনে দেখতে পাচ্ছি এখানে একটা বাছুর আছে, আর দূরে দেখো দুটো গরু আছে। তো আমার সঙ্গে আছেন কৈখালী পর্যটক আবাস কেন্দ্রের দাদা একজন পেশায় শিক্ষক, এবং এই পর্যটন কেন্দ্রের যে ম্যানেজমেন্ট দায়িত্বটা পুরোটাই কিন্তু দাদা একা হাতে সামলান। দাদা, প্রথমেই জেনে নেব যে জনপ্রতি থাকা খাওয়া কত কি পড়ছে, প্রাইসটা কি আছে একটু বলুন। জনপ্রতি থাকা খাওয়া নিয়ে পড়ছে 600 টাকা করে নেওয়া হয় থাকা খাওয়া নিয়ে। যদি বাচ্চা হয় ওই 12 বছরের নিচ পর্যন্ত যে বাচ্চা, তাদের খাওয়া চার্জ নেওয়া হয় 300 টাকা করে। 300 টাকা। আচ্ছা, কবেলা খেতে দেন আপনারা? আমাদের 4 টাইম খেতে দেওয়া হয়। 4 টাইমের মধ্যে 4টের সময় চা বিস্কুট দেওয়া হয়। প্রথমে শুরু বলছি, 4টে থেকে 4টের সময় চা বিস্কুট, 5টার সময় হালকা টিফিন মুড়ি তেলে ভাজা দেওয়া হয়। আচ্ছা, 8টা থেকে 8টার মধ্যে খাওয়া শুরু হয়ে যায়। রাত 8টার মধ্যে? হ্যাঁ, চিকেন থাকে, সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে। যারা চিকেন খান না তাদের জন্য ডিম ব্যবস্থা করা হয়। চিকেন ডিম যারা খান না সেখানে হচ্ছে কি ভেজ করে দেওয়া হয়। আচ্ছা, পরের দিনকার সকাল 6টার সময় চা বিস্কুট থাকে, 8টার সময় টিফিন থাকে, লুচি তরকারি অথবা লুচি ঘুগনি। আর 12টায় লাঞ্চ খেয়ে 1টায় ঘর ছাড়া। লাঞ্চে থাকে সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে, মাছ থাকে, নদীর মাছ, ছোটো মাছ দেওয়া হয়, ছোটো মাছ দেওয়া হয়। কখনো কখনো একটু খুব অসুবিধা হলে তখন আর পাওয়া না গেলে কিছু করার থাকে না। আচ্ছা, এবারে জেনে নেব যে অনেকেই বলে থাকেন যে আশ্রমে এই আমিষ খাওয়ানো হয়, তো এটা যদি একটু এক্সপ্লেন করেন খুব ভালো হয়। আশ্রমে আমিষের ব্যাপারে বলতে, আশ্রমে রামকৃষ্ণ আশ্রম বিশেষ কিছু জায়গায় নিরামিষ চলে, ম্যাক্সিমাম জায়গায় আমিষ চলে। আর আশ্রম যেখানে সেখানটা হয়তো নিরামিষ হয়, কিন্তু আশ্রম থেকে যেটা সেপারেট জায়গা আছে সেখানে তো আমিষ তো চলে। আশ্রমের মধ্যে খাওয়া দাওয়া আমিষের জায়গাটা আমিষের জায়গাটা সবসময় আলাদা জায়গা, কিন্তু আশ্রমে রামকৃষ্ণ মঠ মিশনে সমস্ত জায়গায় আমিষ চলে। কিছু ক্ষেত্রে কিছু জায়গায় মঠ মিশনে আমিষ চলে না। আচ্ছা, আর আপনাদের যেটা শুনলাম যে দুপুর থেকে আপনাদের চেক ইন হয়, মানে আফটার লাঞ্চ। যেহেতু দুপুরে যারা আসবে নিমপিট আশ্রমে লাঞ্চটা করে আসে, করে এসে আপনাদের এখান থেকে মোটামুটি টিফিন ইভিনিং স্ন্যাক্স থেকে আপনাদের এখানে চেক ইনটা শুরু হয়। দেন পরের দিন একেবারে লাঞ্চ করে তারপরে চেক আউট করা হয়, তাই তো? চেক ইন আর চেক আউট টাইমটা কি থাকছে একটু আপনি বলে দিন। হ্যাঁ, চেক ইনটা থাকছে ওখান থেকে নিমপিটা থেকে আস্তে 2:30 বেজে যাচ্ছে। আচ্ছা, 2:30 বেজে গেলে তো ওখান থেকে ওই টাইমের পর থেকে 2-2:30 পর থেকে যেমন আসছেন, কেউ 2:30, কেউ 3টে, কেউ 4টে, কেউ 5টায়ও ঢুকে যাচ্ছে। চেক আউট টাইমটা কি থাকছে? চেক আউটটা ওই 1টায় ঘর ছাড়তে দুপুরে হয়। 1টায়। পরের দিনকার আবার বুকিং থাকলে আবার ঘর রেডি করতে হয়, রেডি করে আবার। আপনাদের এই পর্যটক আবাস কেন্দ্র কতদিন আগে বুকিং করতে হয়? এটা 1 মাস আগে থেকে বুকিং হয়। মিনিমাম 1 মাস? মিনিমাম 1 মাস আগে থেকে বুকিং হয়। আচ্ছা, একটু নাম্বারটা আপনি বলে দিন। হ্যাঁ, যে বুকিং নম্বরটা পেন্সিল বুকিং হয়, মহারাজ ওটা রিসিভ করেন 9933064466। অসংখ্য ধন্যবাদ দাদা। নমস্কার। বন্ধুরা, তোমাদের ঘুরিয়ে দেখালাম মাতলা নদীর পাড় এবং কৈখালী আবাস কেন্দ্র, তার পাশেই
এখানে দেখালাম কৈখালী আশ্রম। এইবার তোমাদের যেটা দেখাবো, তোমরা যারা এখানে এসে এই কৈখালীতে এসে এখান থেকে সুন্দরবন ট্রিপ প্ল্যান করতে চাও, তো সেই ফেসিলিটি কেমন কি আছে বা কি ব্যবস্থা আছে, কত কি খরচ আছে, সেই তথ্যটাও থাকছে এই ভিডিওর মধ্যে। আর দেখতে পাচ্ছ এখান থেকে কত বোট, দেখো এখান থেকে সব বোটগুলো ছাড়া হয়, ছোট বোট আছে, বড় বোট আছে। তোমরা যেমনভাবে ট্যুর করতে চাইবে বা যতজন আসবে সেই হিসাবে কিন্তু এখান থেকে বোট ভাড়া দেওয়া হয়। দেখো একটু এগিয়ে আসছে, এখানেও কিন্তু প্রচুর দোকান আছে এবং এখান থেকে একটা সোজা রাস্তা চলে গেছে এবং একটা বাঁদিকে রাস্তা চলে গেছে। আমরা যাবো বাঁদিকে, এখান থেকে নৌকা যে ভাড়াগুলো হয় দেখতে পাচ্ছ, এখানে অ্যাসোসিয়েশনের বোর্ড আছে। দেখো কৈখালী ট্যুরিস্ট বোট ওনার অ্যান্ড লেবার ওয়েলফেয়ার সব লেখা আছে। তো এখানে কিছু ফেয়ার আছে, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এবারে চলো বোটের দিকে যাই। বোটের দিকে গিয়ে যদি কোনো লঞ্চের বা বোটের ওনারকে পাই, তাহলে ডাইরেক্ট কথোপকথন করে তোমাদের সামনে সেই তথ্যটাও তুলে ধরার চেষ্টা করব। দেখো এখান থেকে কিছু কিছু মানুষ কিন্তু ট্যুর করতে যাচ্ছে। এখান থেকে যা দৃশ্যটা লাগছে বন্ধুরা, এক কথায় ওয়াও। দেখতে পাচ্ছ প্রচুর বোট আছে এবং দেখো পড়ন্ত বিকেল, দারুণ লাগছে। দেখো সব ছোট বড় নানান রকমের কিন্তু বোট আছে এখানে। দেখতে পাচ্ছ এই বোটটা জাস্ট এই সবে এসে দাঁড়ালো। 3 দিনের কিন্তু সুন্দরবন ট্রিপ করে এনারা ফিরছেন। দেখো এটা ছোট বোট, তোমরা যদি কেউ ফ্যামিলি মেম্বার আসো, মোটামুটি 15-20 জন বা 10 থেকে 12 জন, এরকম কিন্তু ছোট বোটে ট্যুর করানো হয়। সেক্ষেত্রে সুন্দরবনে যে জায়গাগুলো তোমরা যেতে চাও, এনাদের সঙ্গে ডিসকাস করে তোমরা কিন্তু অনায়াসে ঘুরে নিতে পারো সুন্দরবনে সেই সব জায়গাগুলো। এছাড়াও তোমরা যদি বড় ফ্যামিলি আসো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে বড় বোট আছে, কোনো অসুবিধা হবে না। তো তোমরা চাইলে বড় বোটেরও ভাড়া করে নিতে পারো। তো আমার সঙ্গে একটা কাকু আছেন, যিনি হচ্ছে এই বোটটার ওনার। তো কাকুর থেকে জেনে নেবো যে আপনারা সুন্দরবনের কোন কোন জায়গাগুলো ট্যুর করান। সুন্দরবনে বিভিন্ন জায়গা আছে, আপনারা যেমন করবে তত সেই রকমভাবে ঘোরানো হবে। যেমন কলস আছে, কলস দ্বীপ আছে, ছোটো গাজী, বড় গাজী, পোড়াকুমলি, বাঘবেরুনি, এদিকে নেতিদপানি, দোবাঁকি, সুদর্ণখালি, সজনেখালি, পাখিরালা, গুড়ির ডাবরি, হরিখালি, এসব সমস্ত জায়গা বিভিন্ন জায়গা আছে, ট্যুর করা হয় আমাদের। আচ্ছা, তাতে 3 দিনের প্যাকেজও হতে পারে, 3 দিন এমনি বোট ভাড়াও শুধু পাওয়া যায়, সমস্ত রকম ব্যবস্থা আছে। তো এইবার আমি জেনে নেবো যে আপনারা বোট ভাড়া মানে কতজন, একটা বোটে কতজন নেন আর কেমন কি ভাড়া নেন? সব থেকে ছোটো বোটে 12 জন, তারপর আছে 20 জন, তারপর আছে 30 জন, 42 জন পর্যন্ত আছে। এর উপরে পারমিশন দেওয়া হয় না সরকার থেকে। জন প্রতি ভাড়া কত নেন? জন প্রতি ভাড়া সিস্টেম না, বোট বুক করতে হবে, 1-2 মাস আগেতে বা 10 দিন আগেতে বোট বুক করতে হবে। আচ্ছা আচ্ছা, যে হিসাবে মানুষ হবে 12 জন বা 20 জন, সেই সব হিসাবেই কিন্তু বোট আছে, তাই তো? আচ্ছা, ছোট বোট আর বড় বোট মোটামুটি ভাড়া কেমন কি থাকে একটু যদি বলেন। সব থেকে ছোটো বোটটার ভাড়া 3 দিনে 12,000, 14,000 এরকম। আচ্ছা, তারপরে আছে 20,000, 22,000, তারপরে আছে 28,000, 30,000, তারপরে আছে 38, 40 এইরকম, শুধু বোট ভাড়া এগুলো, আচ্ছা। প্যাকেজ না। আচ্ছা, আর প্যাকেজ করলে মাথা পিছু 3,000 আছে, 2,500 আছে, যেমন মেনু খাবে। প্যাকেজ আপনারা এই যে আপনারা সুন্দরবনের কদিনের ট্রিপ করান? 2 রাত 3 দিনের। সেটা সেই ক্ষেত্রে 12 জন বা 14 জন যারা যাচ্ছে, সেই ক্ষেত্রে ওনারা থাকবেন কোথায়? বোটেই থাকবে। বোটেই থাকবে, মানে বোটেই থাকা খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ। আপনি যে বলছেন যে 12-13 হাজার, সেটা শুধু কি বোটের ভাড়া, তাই তো? শুধু বোটের ভাড়া। এবার খাওয়া থাকা নিয়ে সেই ক্ষেত্রে সেগুলো আলাদা ভাড়া হবে আরও ভাড়া, তাই তো? আর প্যাকেজ সিস্টেম মানে জন প্রতি আপনার 3,000 টাকা করে তখন পড়বে, তাই তো? 3,000, 2,500 যেমন খাবে তারা, যেমন মেনু রাখবে তেমন তার উপর নির্ভর করে। খাওয়া দাওয়ার কি আপনাকে আগে থেকে জানিয়ে দিতে হবে যে আমরা এই খাবো? অবশ্যই একদম সেই হিসাবে আপনারা কেনাকাটি করে রাখবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো ঘাট থেকে বেরিয়ে গেছি। এইবার যে বাঁদিকের রাস্তাটা, এটাও একটু যাবো। তার আগে দেখে নিই, এখানে দেখো প্রচুর দোকান দেখতে পাচ্ছি। তো এখানে জেনে নেবো কী কী পাওয়া যায়। দিদিভাই, এখানে আপনাদের এই পর্যটন কেন্দ্রে কী কী পাওয়া যায়? খাবার দাবার কী কী পাওয়া যায়? আলু কাবলি হবে, মশলা মুড়ি আছে, আচ্ছা, তারপর আপনার চানা হবে, ছোলা মাখা। আচ্ছা, কেমন কি প্রাইস রাখছেন আপনি? বেল মাখা 30 থেকে শুরু, 50 টাকা পর্যন্ত আছে। তারপর আলু কাবলি আপনার 10 টাকা থেকে 15 টাকা, 20 টাকা, যেমন নেবেন। মশলা মুড়ি 10 টাকার আছে, 20 টাকার আছে। আচ্ছা, আর জলের বোতল দেখতে পাচ্ছি, তো জলের বোতল কেমন কি প্রাইস রাখছেন? 1 লিটার 20 টাকা, 2 লিটার 30 টাকা, আর 500 জল 10 টাকা। আচ্ছা, মানে পর্যটক কেন্দ্র বলে এক্সট্রা কোনো চার্জ নিচ্ছে না, যেটা প্রাইস সেটাই নিচ্ছেন, তাই তো? আচ্ছা, এছাড়াও তো প্রচুর আইটেম দেখতে পাচ্ছি, মানে চা এইসব সব হয়ে যাবে, তাই তো? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তোমরা এলে কিন্তু প্রচুর জিনিস পেয়ে যাচ্ছ। এখানে দেখো আশেপাশে আইসক্রিমের দোকানও আছে। সামনে যেহেতু গরমকাল পড়ছে,
জল পাবে তোমরা, নানান রকম মশলা, চাট মশলা পেয়ে যাবে, চাট পেয়ে যাবে এখন, এছাড়া চা, বিস্কিট, চিপস নানান তোমরা কিন্তু সব পেয়ে যাবে। এছাড়া এখানে লাইন দিয়ে কিন্তু দোকান দেখতে পাচ্ছি, দেখো। এছাড়াও তোমরা যদি বাড়ির জন্য কিছু নিয়ে যেতে চাও, এরকম পর্যটক কেন্দ্রে এসে বাড়ির জন্য যদি কারোর কোনো বাচ্চাদের জন্য যদি কোনো কিছু কিনে নিয়ে যেতে চাও, তো এই সব টাইপের জিনিস তোমরা টেরি টাইপের নিয়ে যেতে পারো। আর এছাড়াও এই দেখো কাঠের নানান জিনিস কিন্তু আছে। তো তোমরা এই দেখো বাঘ, যেহেতু একটা সুন্দরবনের এখানে এলে তোমরা টাচ পাবে, তো এই দেখো বাঘ মামাকে দেখতে পাবো না, এটা কখনো হয় না। প্রচুর হরিণ, বাঘ, নানান সব কাঠের জিনিস আছে। কৈখালি বলে লেখা আছে। তো এই দিদিভাইয়ের দোকান, দিদিভাই কী কী রাখছেন আপনার দোকানে? আমার দোকানে যত রকমের সুন্দরবনের কাঠের জিনিসপত্র আছে, সব কৈখালি আশ্রমের ঠিকানা দিয়ে লেখা আছে। আর যাবতীয় যেটা পাওয়া যায় বাচ্চাদের খেলনা থেকে, জুতো থেকে আরম্ভ থেকে সব কিছু, মানে এ টু জেড খেলনা দোকানে চশমা, সানগ্লাস সব কিছু মানে সব পাওয়া যায়। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম কৈখালি পর্যটক কেন্দ্র। এছাড়াও তোমরা এই কৈখালি পর্যটক কেন্দ্রে আসবে কিভাবে, বা এলে কতই বা টোটাল খরচ পড়ছে, বা এই কৈখালিতে এলে থাকা খাওয়ার ব্যবস্থাই কী আছে, এইসব খুঁটিনাটি তথ্য তুলে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা এন্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।